প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাওয়ার আগে বড় ধাক্কা, বাতিল হতে পারে আবেদন। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের রূপরেখায় বড় পরিবর্তন এসেছে। মহিলাদের সামাজিকভাবে স্বাবলম্বী করতে পূর্বের ভাতা বাড়িয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে মাসে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্পের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সফলভাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তবে তৃতীয় কিস্তির টাকা ছাড়ার ঠিক আগেই সামনে এলো একটি গুরুত্বপূর্ণ আপডেট। তথ্য যাচাইয়ে ভুল ধরা পড়লে বাতিল হতে পারে ভাতা। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং কেবল প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দিতে বর্তমানে প্রশাসনিক স্তরে জোর কদমে ভেরিফিকেশন চলছে। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী 30 আগস্টের মধ্যে সম্পূর্ণ তথ্য যাচাইকরণ প্রক্রিয়া শেষ করা হবে এবং কেবল প্রকৃত যোগ্য আবেদনকারীদের নামই চূড়ান্ত তালিকায় স্থান পাবে। আবেদনের সময় ভুল বা অসত্য তথ্য দিয়ে থাকলে এবং শর্ত পূরণ না করলে অবিলম্বে ভাতা বন্ধ করে দেওয়া হবে। ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা থাকলেও বা ইতিপূর্বে টাকা পেয়ে থাকলেও করা ভেরিফিকেশনের নিয়ম ভঙ্গ ধরা পড়লে অ্যাকাউন্ট বাতিল হতে পারে। এইসব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায় তত ভালো, মুখ খুললেন শুভেন্দুর বাবা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। বর্ধমানের রেনেসা হাউজিং থেকে হামিম মন্ডল নামে জয়সী মোহাম্মদের এক সন্দেহভাজন সদস্যকে গ্রেফতারের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচি, গতিবিধি এবং ভিআইপি মুভমেন্ট সংক্রান্ত কিছু নথি উদ্ধার হয়েছে। এই ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী। শুক্রবার এক সাক্ষাৎকারে শিশির অধিকারী বলেন, কিছু প্রভাবশালী চক্র মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রুদ্ধ। তার দাবি, কয়লা মাফিয়া, গরু মাফিয়া, বালি চোর ধরা পড়ছে। এদের স্বার্থে ঘা লেগেছে, সেই কারণেই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শিশির অধিকারীর কথায়, মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি আগেভাগে বিভিন্ন সরকারি দপ্তরে পৌঁছে যায়। তার কথায়, আপনারা তো জানেন কতজন ধরা পড়ছে, কত অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। যাদের স্বার্থে ঘা পড়েছে তারাই হায়নার মতো তাকিয়ে আছে, চেষ্টা করছে কখন কিভাবে মেরে দেওয়া যায়। তবে একই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় সংস্থা এবং নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। তার বিশ্বাস, শেষ পর্যন্ত ওরা কেউ কিছু করতে পারবে না। তবে বাবা হিসেবে উদ্বেগ যে রয়েছে তা স্বীকার করেছেন শিশির অধিকারী। ছেলের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবে দুশ্চিন্তা হয়। তিনি বলেন, হ্যাঁ, চিন্তা তো হয়ই। তার স্পষ্ট কথা, এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায় তত ভালো। যদিও হামিদ মন্ডল গ্রেফতারের পর এখনো মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়নি, তবু তিনি নিয়মিত ঘটনার আপডেট পাচ্ছেন বলে জানান। মিড ডে মিলে গড়মিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা। মিড ডে মিলে গড়মিলের ঘটনা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের। অভিযোগের ভিত্তিতে তদন্তে উঠে আসে একাধিক অনিয়মের অভিযোগ। অবশেষে গত বৃহস্পতিবার মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা বুলু সরকার প্রামাণিককে সাসপেন্ডের নির্দেশিকা জারি করে স্কুল কাউন্সিল। প্রসঙ্গত, মিড ডে মিলের দায়িত্বে থাকবে ইস্কনের হাতে, কিন্তু তাহলেও পড়ুয়াদের পাতে থাকবে ডিমও। আলাদা করে তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। এত বছর ধরে মিড ডে মিলে যে ডিম পাওয়া হয় আর তার চালু থাকবে কিনা তা নিয়ে বিতর্কের মধ্যে এই কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পরে মিড ডে মিলের দায়িত্ব ইস্কনকে দিয়েছে নতুন রাজ্য সরকার। কলকাতায় শুরু হয়েছে পাইলট প্রজেক্ট। জেলার অনেক স্কুলের দায়িত্ব ইস্কনকেই দেওয়া হয়েছে। এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি মিড ডে মিলে ডিম আর দেওয়া হবে না? সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে পড়ুয়াদের পাতে ডিম বন্ধ করা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, 1 আগস্টই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইস্কনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইস্কন সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে দেওয়ার ব্যবস্থা করছি। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরে মিড ডে মিল ব্যবস্থায় পরিবর্তনের কথা বলা হয়। মিড ডে মিল তৈরির ক্ষেত্রে যাতে পরিচ্ছন্নতা ও পুষ্টির সাথে কোনো আপোষ না হয় তা নিশ্চিত করতে ইস্কনের হাতে দায়িত্ব তুলে দেয় সরকার। অনেকেই তখন বলেছিলেন, ব্যবস্থা ভালো হলেও শিশুরা মিড ডে মিলে পাতে ডিম পেলে খুবই খুশি হয়, তাই ডিম পুরোপুরি বন্ধ হয়ে দেওয়া উচিত নয়। এই নিয়ে আমিষ নিরামিষ রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। এই আবহে মিড ডে মিলে ডিম বন্ধ হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। সংসদে দাঁড়িয়ে শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য, রাহুলকে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপির। ফের বিপাকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রশ্ন ফাঁস বিরোধী আইন নিয়ে সংসদে আলোচনা চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধী নাকি মাত্রা ছাড়িয়েছেন, এমনটাই দাবি বিজেপির। গেরুয়া শিবিরের তরফে অনুরাগ ঠাকুর রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন। অনুরাগের বক্তব্য, রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন সব মন্তব্য করেছেন যা কিনা আপত্তিকর এবং অসম্মানজনক। সংসদের রুল 352 অনুযায়ী কোন সদস্য সম্পর্কে ব্যক্তিগত কোনো মন্তব্য করতে চাইলে তাকে আগাম অভিযোগ সম্পর্কে জানাতে হয়, সতর্ক করতে হয়। কিন্তু রাহুল গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কোনো রকম নোটিশ না দিয়ে তাকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন, অসম্মানজনক মন্তব্য করেছেন। আগাম নোটিশ না দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আত্মপক্ষ
সমর্থন করার সুযোগ পর্যন্ত পাননি। অনুরাগ ঠাকুরের দাবি ওই প্রিভিলেজ নোটিশ গ্রহণ করে সরকারের সেটিকে প্রিভিলেজ কমিটিতে পাঠানো হোক। বস্তুত কেন্দ্রের আনা প্রশ্ন ফাঁস সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধী রীতিমতো কড়া ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ শানান। পড়ুয়াদের উপর গুলি চালানোর কথা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন, না হলে সেটার দায় তাকে নিতে হবে, আর না জানলে ধরে নিতে হবে তিনি অযোগ্য। নিজের মন্ত্রকে নিয়ন্ত্রণ নেই তার। তিনি বলেন, তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রীর সাহস হলো না লোকসভায় এসে বসার। বিরোধী দলনেতার দাবি ছিল আন্দোলনকারীরা অন্ধভক্ত হতে চায় না বলেই তারা সরকারের রোষে পড়েছে। অভিভাবকদের ভয় সত্ত্বেও বিজেপির আরএসএস এর বিরুদ্ধে আন্দোলনকারীরা পথে নেমেছেন। তাৎপর্যপূর্ণভাবে রাহুলের সেই অভিযোগকে এভাবে গুরুত্ব দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কিরেন রিজিজু, অনুরাগ ঠাকুররা পাল্টা আসরে নামেন। অনুরাগের দাবি, বিরোধী দলনেতা স্বরাষ্ট্রমন্ত্রীকে মাত্রা ছাড়া আক্রমণ করে নিজের সীমা লঙ্ঘন করে ফেলেছেন, তাকে শাস্তির আওতায় আনা উচিত। বাংলার স্বার্থে ওকে রক্ষা করুন। বড় চক্রান্তের অভিযোগ তুলে কাতরাজি পিতা শিশির অধিকারীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক কষেছিল। বর্তমান থেকে সন্দেহভাজন জৈশ জঙ্গিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। এই নিয়ে শোরগোল পড়েছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর উপর হামলার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু পিতা তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। তিনি বলেন, বাংলার স্বার্থে ওকে রক্ষা করুন। একই সাথে পুলিশের প্রশংসা করে তার বক্তব্য, যারা এসব চক্রান্ত করছে সেই চক্রান্ত বেশি দিন টিকবে বলে আমার মনে হয় না। শুভেন্দুর উপর যে হামলার চক্রান্ত অনেক বছর ধরে করা হচ্ছে সে কথা তুলে ধরে এদিন শিশির অধিকারী বলেন, এই চক্রান্ত বহুদিনের। একবার বাথরুম ভেঙে ঢুকে পড়েছিল, আমার ছোট ছেলে সৌমেন্দু সেদিন আটকে ছিল, আমি না থাকলে মেরে ফেলতো সেদিন। সেটার পর একবার ছুরি দিয়ে 3 তলায় উঠে পড়েছিল, সেও ধরা পড়ে গেল। তার জন্য পুলিশের ইনস্ট্রাকশনে তার যা চলা দরকার সেরকম থাকার দরকার তাই করে, কিন্তু পুলিশের কথা তো বেশি শোনে না। মুশকিল হচ্ছে এখানে পুলিশ প্র্যাকটিক্যালি ওকে খুব গার্ড দিয়ে রাখে। পুলিশরাও জানে, বিশেষ করে সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ আছে, তারাও জানে, এবং তারা সেভাবে গার্ড দেওয়ার চেষ্টা করে। মানুষের লোক মানুষের কাছে বেরিয়ে যেতে চায়, ছিটকে বেরিয়ে যায়, এটাই ভয় করছে। মুখ্যমন্ত্রীর উপর হামলার চক্রান্ত নিয়ে কেন্দ্রের তরফে সতর্ক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দিল্লি থেকে আমাদের গত 1.5 মাসে বারে বারে অ্যালার্ট করা হয়েছে যে পাকিস্তান, বাংলাদেশ এই সব জায়গা দিয়ে প্যাসেজ করে কেউ না কেউ ঢুকছে, এরকম সেরকম খবর ওদের কাছে ছিল, এবং সেই খবরের ফল পশ্চিমবঙ্গ পুলিশ আজকে প্রমাণ করে দিয়েছে যে এসব খবর ঠিক। রাজনৈতিক শত্রুতা থেকে এই হামলার চক্রান্ত বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী পিতা বলেন, রাজনৈতিক শত্রুতা থেকে তো আমাদের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে। যখন আমরা কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলাম তখন আমাদের পরিবারের নামে ছিল প্রায় 149টা মামলা। এবার আবার গত সরকারে সেই মহিলার দল ছেড়ে দিয়ে যখন বেরিয়ে এলাম তখন তো কোনো সভা করতে দেয়নি, হাইকোর্ট করতে হয়েছে। আপনারা জানেন প্রায় 150 থেকে 200 বার হাইকোর্টে যেতে হয়েছে অনুমতির জন্য। মামলা হয়েছে অনেক, এমনকি কেউ কেউ আবার মিথ্যা মামলা, পুরনো 20 বছর আগের কোনো মামলাকে বার করে আনার চেষ্টা করেছে। তবে কোন রকম অন্দর করে নাও এই কথা হচ্ছে। সন্দেহভাজন জঙ্গিকে ধরার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়ে শিশির অধিকারী বলেন, বর্তমান সরকারের পুলিশকে ধন্যবাদ দেব, নিশ্চয়ই তারা রক্ষা করেছেন মুখ্যমন্ত্রীকে, এবং তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা যেন সতর্ক দৃষ্টি রাখেন, কারণ ঘর ছেড়ে বেরিয়ে গেলেই ওরা তো আমাদের রক্ষক, তারা যেন রক্ষা করেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ওকে রক্ষা করুন, বাংলার স্বার্থে ওকে রক্ষা করুন। আর যারা এসব চক্রান্ত করছে সেই চক্রান্ত বেশি দিন টিকবে বলে আমার মনে হয় না, পারবে না। ভারত সরকার যেভাবে নজর রেখেছে আমি তাদের ধন্যবাদ জানাই। সেটিং করে যদি 8 ঘন্টা জেরা হয় তবে না করে ভালো। ইডি দপ্তর থেকে বেরিয়ে স্বভাব সিদ্ধ মেজাজে মদন। ইডির সঙ্গে বিজেপির সেটিং রয়েছে কিনা সেই প্রশ্নে মদন বলেন, সেটিং করে যদি 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয় তাহলে সেটিং না করাই ভালো। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে। তার দাবি, তদন্তকারীরা যা জানতে চেয়েছেন তার সব উত্তর দিয়েছেন, প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন। মদনের বক্তব্য, ইডি আমার কাছে যে তথ্য ও কাগজ চেয়েছে সব দিয়েছি, পাশাপাশি স্পষ্ট জানিয়েছি আমি বা আমার পরিবারের কেউ পুরো নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নই। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি সরকারের প্রশংসা শোনা যায় তার মুখে। মদন বলেন, মানুষ যাকে ভালো দল বলে বেছে নিয়েছে সেটি ভারতীয় জনতা পার্টি, আর রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীতে যোগ দিয়েছেন মদন। প্রায় 15 দিন আগে তার এই রাজনৈতিক অবস্থান বদলের পরই একে একে ইডির দপ্তরে হাজিরা দেন তার পরিবারের সদস্যরা। প্রথমে 2 ছেলে, পরে স্ত্রী অর্চনা মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর 29শে জুলাই প্রথমবার ইডির সামনে হাজির হন মদন। বুধবার তাকে প্রায় 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বৃহস্পতিবার ফের 8 ঘন্টা ধরে তার বক্তব্য এবং জমা দেওয়া নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার প্রসঙ্গে মদন বলেন, হ্যাঁ, এখন আমি ঋতব্রতদের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের ঘরগুলো খুব ছোট হয়ে গিয়েছিল, সেখানে নিঃশ্বাস নিতে পারছিলাম না। তার এই মন্তব্যে তৃণমূলের পুরনো নেতৃত্বের প্রতি ক্ষোভই স্পষ্ট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বীরভূমে টুলু মণ্ডল ঘনিষ্ঠদের বাড়ি থেকে বিপুল নগদ ও সোনা উদ্ধারের ঘটনা নিয়েও মুখ খোলেন মদন। তার কটাক্ষ, এটা কি প্রথম নাকি শেষ? এটা তো দুর্নীতির একটা সিরিজ, যত খোঁড়া হচ্ছে ততই বেরোচ্ছে মহেঞ্জোদারো হরপ্পার মতো। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, শুভেন্দু অধিকারী যদি দুর্নীতি কবর খুঁড়ে প্রতিদিন কয়েকশো কোটি টাকা উদ্ধার করতে পারেন তাহলে আমি তাকে অভিনন্দন জানাবো। তবে প্রশংসার মধ্যে সরকারের বিরুদ্ধে সূক্ষ্ম কটাক্ষ ছুড়ে দেন কামারহাটির বিধায়ক। তার বক্তব্য, নতুন সরকার কয়েকটি নির্দিষ্ট জায়গায় অভিযান চালালেও এখনো কিছু ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেননি। মদন বলেন, বীরভূমের নোবেল এখনো পাওয়া যায়নি, তবে টুলুদের ধরা হচ্ছে। সরকারের হানিমুন পিরিয়ডে যে কাজ হচ্ছে তাতে এখনো পর্যন্ত আমি খুশি।
টুলু মণ্ডল কিসের ঘনিষ্ঠ, ঝাঁঝিয়ে উঠলেন অনুব্রত। টুলুর মেয়ের বিয়েতে যাওয়া নিয়েও মুখ খুললেন কেষ্ট। টুলু মণ্ডলের সাথে নিজের নাম জড়ানো নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন অনুব্রত মণ্ডল। প্রয়োজনে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন কেষ্ট। বর্তমান সরকার ও শ্রমিক ভট্টাচার্যের প্রশংসার পাশাপাশি টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে তার উপস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমকে সতর্ক করলেন কেষ্ট। কিন্তু গোটাটাই বেআইনি এবং বেনিয়মের এমনই অভিযোগ টুলু মণ্ডলের বিরুদ্ধে। সেই টুলু মণ্ডল নাকি বীরভূমের একসময় দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন কেষ্ট। এই বিষয়ে কথা বলতে গিয়ে বিজেপি সরকার এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, এই সরকার ভালো কাজ করছে, পুলিশ ভালো কাজ করছে, আমি পুলিশকে ধন্যবাদ জানাই, সরকারকেও ধন্যবাদ জানাই, ডিআইজি যারা আছে তাদেরও ধন্যবাদ জানাই। তবে একই সাথে হুঁশিয়ারি দিয়ে অনুব্রত সাহেব বলেন, টুলু মণ্ডল নেহাতি পরিচিতি, কখনো তার ঘনিষ্ঠ ছিলেন না। কেষ্টর কথায় আমায় টানলে এবার আমি ছাড়বো না, মানহানির মামলা করব। বীরভূম জেলায় প্রতিদিন 3.5 কোটি টাকা রেভিনিউ হতো, সবটাই পাথর নয়, এখানে ওভারলোডিং রয়েছে, মদ রয়েছে, বালি রয়েছে, সমস্ত ডিপার্টমেন্ট মিলে এই রোজগারটা হতো। নাজির মোল্লা আমাকে চেনে, টুলু মণ্ডল আমার পরিচিতি, ওই বিয়েতে আমি যাইনি, নাজির মোল্লা কমল খান আমায় চেনে, কিন্তু টুলু মণ্ডলের সাথে ঘনিষ্ঠ কি করে হলাম? আমি তো 2.5 বছর জেলে ছিলাম, তখন কি হয়েছে কি করে বলবো? টুলু মণ্ডলের অঞ্চল আছে, ও 3 বার আমার সাথে মঞ্চ ছিল, 2-3 বার, তার মানে ও আমার ঘনিষ্ঠ হয়ে গেল? অনুব্রত বলেন, আমি যখন জেলা সভাপতি ছিলাম আমার কাছে অনেকেই আসতেন, তা বলে আমার ঘনিষ্ঠ হয়ে গেল? ওর মেয়ের বিয়েতে তো অনেকেই গিয়েছিল, আমি তো যাইনি, আমি কোনো ভোজ বাড়িতেই যাই না। যে বা যারা টুলু মণ্ডলের সঙ্গে তার নাম জড়াচ্ছেন তাদের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত। কড়কড় করে একটা শব্দ কানে এসেছিল, কিন্তু কিছু করার আগেই হঠাৎ ভেঙে পড়লো বহুতল। মর্মান্তিক পরিণতি নজনে। লাগাতার বৃষ্টিতে বিপর্যয়, ভেঙে পড়লো 4তলা বহুতল। দুর্ঘটনায় অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। এখনো বহুতলের নিচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধার কাজ। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। বৃহস্পতিবার রাতে আচমকায় ভেঙে পড়ে এই বহুতল। চাপা পড়ে যান বিল্ডিং এর বাসিন্দারা। পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, 4তলা ওই বিল্ডিং এ প্রতিটি তলে 12টি করে কামরা ছিল। মোট 48টি ঘর ছিল। পুরসভার তরফে আগে থেকে ওই বিল্ডিংটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি বিল্ডিং সারাইয়ের কাজও শুরু হয়েছিল। তার মধ্যে গতকাল রাত 11:30 নাগাদ আচমকাই বহুতল ভেঙে পড়ে। বহুতলের বাসিন্দারা যারা কোনো ক্রমে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তারা জানিয়েছেন যে রাত 9টা নাগাদ বিকট শব্দ কানে এসেছিল, যেন কিছু একটা জিনিসে ফাটল ধরছে, ভেঙে পড়ছে। এরপরই তারা অনেকে বেরিয়ে আসেন, অনেকে ঘর থেকে, এবং স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন। ওই বিল্ডিং এর বাসিন্দাদের বের করে আনা হচ্ছিল। এর মাঝে ওই বিল্ডিং এর বি উইং ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে ধ্বংসস্তূপের নিচ থেকে 6 জনের দেহ উদ্ধার করা হয়েছে। পরে এনডিআরএফ এর তরফে আজ সকালে জানানো হয় যে মোট 9 জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, বিল্ডিং সারাইয়ের কাজ করছিলেন যে শ্রমিকরা তাদেরই মৃত্যু হয়েছে। কয়েকজন এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, তাদের খুঁজে উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে এনডিআরএফ এবং থানের ডিজাস্টার রেসপন্স ফোর্স। এছাড়াও দমকল বাহিনী এবং পুলিশও উদ্ধার কাজে হাত লাগিয়েছে। উপস্থিত রয়েছে ডগ স্কোয়াড। ভোটের ইতিহাসে বেনজির ঘটনা, আমার ভোট ফেরত দিন, মমতাকে চিঠি লিখে তোলপাড় ফেললেন ভোটার। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের রাজনীতিতে এবার ঘটে গেল এক নজিরবিহীন ও অত্যন্ত চমকপ্রদ ঘটনা। দলবদল নেতাদের উপর ক্রুদ্ধ হয়ে নিজের এবং স্ত্রীর দেওয়া মূল্যবান ভোট ফেরত চেয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসক এবং স্থানীয় বিধায়ককে চিঠি পাঠালেন এক সাধারণ নাগরিক। এই অভিনব ঘটনার কেন্দ্রবিন্দু হল পূর্ব বর্ধমান জেলার 266 বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র। চিঠিটি পাঠিয়েছেন ওই এলাকারই বাসিন্দা তথা জন্মলগ্ন থেকে তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং ভোটার সন্দীপ ভট্টাচার্য। চিঠিতে ও নিজের ফেসবুক পোস্টে সন্দীপ ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি এবং তার স্ত্রী রূপালী ঘুরুই ভট্টাচার্য তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই বর্ধমান উত্তর কেন্দ্রের দলীয় প্রার্থী নিশীথ কুমার মালিককে ভোট দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটতেই তৃণমূলের অন্দরে চলা তীব্র ভাগাভাগি এবং ক্ষমতা দখলের লড়াই শুরু হয়। এর জেরেই দলের একাংশ বিধায়ক দল বদল করেন। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকও তৃণমূলের মমতাপন্থী শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরের নাম লেখান। এই দলবদল এবং রাজনৈতিক স্বার্থান্বেষী রূপ দেখেই নিজেকে চরম প্রতারিত বলে মনে করছেন সন্দীপ বাবু। ক্ষোভে ফেটে পড়ে সন্দীপ ভট্টাচার্য তার চিঠিতে লিখেছেন, মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের চোখে আপাতত তিনি গদ্দার। যিনি গদ্দার, আমাদের মতো সাধারণ একজন দলের জন্মলগ্নের কর্মীদের কাছে তিনি বেঈমান। 266 বর্ধমান উত্তর বিধানসভায় বর্তমান এমএলএ নিশীথ কুমার মালিক, দয়া করে আমাদের দেওয়া প্রদেয় ভোট ফেরত দিন। এর পাশাপাশি তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যেহেতু ওই বিধায়ক এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বা তার দলে নেই, তাই নির্বাচনের ফলাফল থেকে তাদের দুই দম্পতির দেওয়া ভোট যেন অবিলম্বে বাদ দিয়ে পুনরায় গণনা করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দীপ বাবু বলেন, আমি গোড়া থেকে তৃণমূল করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দিয়েছি। আমাদের ভোট নিয়ে যিনি বিধায়ক হলেন তিনি নিজের পিঠ বাঁচাতে আজ অন্য শিবিরে চলে গেলেন। এই বেইমানি মেনে নেওয়া যায় না। গণতন্ত্রে ভোটারদের মতামত নিয়ে জনপ্রতিনিধিদের এই দলবদলের খেলায় সাধারণ মানুষের যে কি পরিমাণ মোহভঙ্গ হচ্ছে, বর্ধমানের সন্দীপ ভট্টাচার্যের এই অভিনব এবং আইনি চিঠি যেন তারই এক চরম প্রমাণ। এখন দেখার, এই বেনজির চিঠির জবাব নির্বাচন কমিশন বা নবান্নের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা।
সরেনি সতর্কতা, আজকাল পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। কি বলছে আইএমডি? বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা ছেড়ে ছত্তিশগড়ে সরাসরি এর প্রভাব আর নেই বাংলাতে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে ছত্তিশগড়ের নিম্নচাপের উপর দিয়ে পুরী হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে। আজ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে, কারণ এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই তাপমাত্রা বেশি না থাকলেও সামান্য অস্বস্তি হতে পারে। তবে আগামী সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। অপরদিকে আজ উত্তরবঙ্গের অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মূলত এই আশঙ্কা থাকছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায়। কাল শনিবার উপরের দিকের 5 জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার বৃষ্টি আরো বাড়বে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতে। দক্ষিণবঙ্গে আজ ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও বা হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে 6 জেলাতে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং এর সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবার থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দুই জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার ফের অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। 3 জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অতিবৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা, তোষা, রায়ডাক, জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। শস্য চাষের ক্ষতি হতে পারে। এসআইআর এ ভোটার লিস্টের নাম বাদ গেলে বন্ধ নয় রেশন, নির্দেশ কলকাতা হাইকোর্টের। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কি রেশন বন্ধ করে দেওয়া যায়? এমনই প্রশ্নে ভোটার তালিকায় নাম বাদ দেওয়া যে সমস্ত ব্যক্তির রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, অবিলম্বে তাদের রেশন চালুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের অন্তর্বর্তী নির্দেশের ফলে আপাতত ওই ব্যক্তির রেশন সুবিধা বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানিতে রাজ্য সরকারকে এই বিষয়ে তাদের অবস্থান জানাতে বলা হয়েছে। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের মত, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে ওই ব্যক্তি সরকারি রেশন পাওয়ার অযোগ্য হয়ে যান না। নাগরিকের খাদ্য নিরাপত্তার অধিকার ও পিডিএফ এর সঙ্গে ভোটাধিকার সরাসরি সম্পর্ক নেই বলেও ইঙ্গিত দেন বেঞ্চ। আদালত জানায় এই বিষয়টি আরো বৃহত্তর পরিসরে বিবেচনার প্রয়োজন রয়েছে। ভোটার তালিকা ও রেশন ব্যবস্থা দুটি সম্পূর্ণ আলাদা প্রশাসনিক প্রক্রিয়া। মামলাকারীর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এরপরই রেশন দোকান থেকে তাকে জানানো হয় রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে। এই আশঙ্কা থেকে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। এই প্রেক্ষিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। আইনজীবী মহলের মতে এই রায়ের ফলে এসআইআর এর কারণে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের রেশন নিয়ে উদ্বেগ কিছুটা কমবে।